নমস্কার, তোমাদের সবাইকে আমাদের পলিটিক্স চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার এর যেসব স্টুডেন্ট যাদের ভিএসসি পেপারতে হিউম্যান রাইটস আছে তাদের জন্য। আর এই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কেননা আজ আমরা এই ভিডিওতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের ভিএসসি 2 হিউম্যান রাইটস পেপারের 2026 সালের পরীক্ষার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ যাকে আমরা চলতি ভাষায় সাজেশন বলি। এখানে 5 নম্বরের যেসব সাজেশনে প্রায় 14টা মতো প্রশ্ন আছে, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তবে শুধুমাত্র প্রশ্ন নয়, এর পাশাপাশি তোমরা উত্তর এই ভিডিওতে পেয়ে যাবে। এছাড়াও যদি পরীক্ষাতে সংশ্লিষ্ট টপিক থেকে কিছু প্রশ্ন ঘুরিয়ে আসে, তাহলে প্রশ্ন ঘুরিয়ে এলে কীরকম প্রশ্ন আসতে পারে এবং তোমাদের যে নোটস এই ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ, সেটা থেকে কীভাবে তোমরা ঘুরিয়ে এলে সেই প্রশ্নের উত্তর দিতে পারবে, সেটাও তোমরা কীভাবে লিখবে তাও আমি জানিয়ে দেব। আর একটা কথা এখানে বলে রাখি যে আমাদের ইউটিউব চ্যানেলে এর আগেই 10 নম্বরের প্রশ্নের উত্তর আপলোড করা হয়েছে। 10 নম্বরে প্রায় 10টা মতো প্রশ্ন সাজেশন হিসেবে দেওয়া হয়েছে এবং কিছু প্রশ্ন এখানে আমরা রিপিট করছি, যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা চাইলে সেই 10 নম্বরের প্রশ্নগুলো আর 5 নম্বরের প্রশ্নগুলো মিলিয়ে দেখতে পারো। যেগুলো রিপিট হয়েছে সেগুলো জাস্ট যে কোনো একটা ভার্সন মুখস্থ করে নিতে পারো, তাহলেই তোমাদের কোনো সমস্যা হবে না। আর একটা কথা হচ্ছে যে আমাদের যে 2 নম্বরের যে সাজেশন, সেটা আমরা আমাদের ওয়েবসাইট polity.in-তে আমরা ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। তোমরা যারা 2 নম্বরের সাজেশন খুঁজছো তারা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সতে ভিজিট করো। সেখানে তোমরা 2 নম্বরের প্রশ্নের উত্তর অর্থাৎ সাজেশনের ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবে। লিঙ্কে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবে, সেখানে তোমরা সাজেশনগুলো দেখতে পাবে। তাহলে চলো শুরু করা যাক মূল আলোচনা। আমাদের প্রথম যে সাজেশনের প্রথম যে প্রশ্ন, সেটা হচ্ছে মানবাধিকারের শ্রেণীবিভাগ বা বিভিন্ন প্রজন্ম সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু তোমাদের 10 নম্বরের প্রশ্নতে সাজেশন হিসেবে আমি দিয়েছি। সেখানে যদি বলেছি যদি মানবাধিকারের বিভিন্ন প্রজন্ম সম্পর্কে আলোচনা করো বা টিকা লেখো, এই সম্পর্কে যদি কোনো 10 নম্বরের প্রশ্ন আসে, সেটা তোমরা কীভাবে লিখবে সেটা আমি 10 নম্বরের যে সাজেশনের ভিডিও সেখানে আলোচনা করেছি। আর যে বিস্তারিতভাবে লিখতে বলি সেটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এখানে আমাদের মানবাধিকারের যে বিভিন্ন প্রজন্ম, অর্থাৎ 4টা প্রজন্ম, প্রথম প্রজন্মের মানবাধিকার, দ্বিতীয় প্রজন্ম, আর এখানে আছে তৃতীয় প্রজন্মের অধিকার আর চতুর্থ প্রজন্মের অধিকার। এই পুরোটা তোমরা মুখস্থ করে নেবে। যদি 5 নম্বরের প্রশ্ন আসে তাহলে যেভাবে আছে সেভাবে লিখবে। আর যদি 10 নম্বরের প্রশ্ন আসে সেক্ষেত্রে তোমাদের প্রথমেই লিখতে হবে যে মানবাধিকার বলতে কী বোঝায়, মানবাধিকারের একটা সংক্ষিপ্ত ইতিহাস, আর তারপর মানবাধিকারের 4টা প্রজন্ম লিখবে। শেষে উপসংহার যে দেওয়া আছে সেটা লিখে নেবে। উপসংহারটা অবশ্য তোমরা 10 নম্বরের যে সাজেশনের ভিডিও সেখানে পেয়ে যাবে। এরপর আমাদের তৃতীয় প্রশ্ন আসছে যে বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠায় ইউডিএইচআর এর তাৎপর্য ও ভূমিকা ব্যাখ্যা করো। ইউডিএইচআর অর্থাৎ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা 2024 সালে অর্থাৎ যারা সিসিএপিউ পিএনইপিউ সিলেবাসের যারা প্রথম ব্যাচ তাদের সময় এটা এসেছিল 5 নম্বরের প্রশ্ন হিসেবে। তাই এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানে আমরা 5টা 1 2 3 4টা পয়েন্ট আলোচনা করেছি, ঠিক আছে। এটা যথেষ্ট 5 নম্বরের প্রশ্নের জন্য এটা অবশ্যই ইম্পর্টেন্ট। এছাড়াও ইউডিএইচআর এর যে ফুল ফর্ম, এটা কিন্তু 2 নম্বরের প্রশ্নে আসছে। 2 নম্বরের প্রশ্ন হিসেবে যে সাজেশন সেখানে তোমরা দেখতে পাবে। এছাড়াও ইউডিএইচআর কত সালে গৃহীত হয়েছিল সেই সাল তারিখটা এবং খুবই ইম্পর্টেন্ট।
আর মানবাধিকার দিবস হিসেবে পালিত হয় যে গৃহীত হবার যে তারিখ ওদের 10ই ডিসেম্বর, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাই ইউটিএইচআর থেকে তোমরা 5 নম্বর হোক বা 10 নম্বর হোক তোমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে? তো এই টপিকটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এরপর আমরা চলে এসেছি 3 নম্বর প্রশ্ন। এটা হচ্ছে উন্নয়নের অধিকার, রাইট টু ডেভেলপমেন্ট, তাৎপর্য ও প্রাসঙ্গিকতা আলোচনা করো। তাহলে উন্নয়নের অধিকারের তাৎপর্য ও প্রাসঙ্গিকতা, এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে তাৎপর্য, একটা হচ্ছে প্রাসঙ্গিকতা। এই তাৎপর্য প্রাসঙ্গিকতা আলোচনা এর দুটোই কিন্তু 5+5 নম্বরের, ঠিক আছে? যদি তোমাদের সময় তাৎপর্য কোথায় আছে, তাহলে তো প্রথম যে পয়েন্টগুলো আছে, মানবকেন্দ্রিক উন্নয়নের ধারণা, সমষ্টিগত ও ব্যক্তিগত অধিকারের সম্বন্ধে, রাষ্ট্রীয় দায়বদ্ধতা আর আন্তর্জাতিক বৈষম্য হ্রাস, ঠিক আছে? এছাড়া বলছে SDG এর ভিত্তি। এই যে 5টা পয়েন্ট দেওয়া আছে, এই 5টা পয়েন্ট তোমরা উন্নয়নের অধিকারের তাৎপর্য সম্পর্কে যদি প্রশ্ন আসে তাহলে লিখবে। এরপর যদি প্রাসঙ্গিকতার উপর প্রশ্ন আসে তাহলে তোমাদের লিখতে হবে এটা প্রাসঙ্গিকতা, ঠিক আছে? ইউটিএইচআর প্রাসঙ্গিকতা বা বর্তমান প্রাসঙ্গিকতা, এখানে তোমাদের দেওয়া আছে এটা 5 নম্বরের প্রশ্ন। তো প্রথমে জাস্ট রাইট টু ডেভেলপমেন্ট, তাহলে রাইট টু ডেভেলপমেন্টের বর্তমান প্রাসঙ্গিকতা লিখবে। এখানে আমরা 3টা পয়েন্ট দিয়েছি, সবশেষে একটা উপসংহার হিসেবে 2 নম্বর দেওয়া আছে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে 4 নম্বর, এটা হচ্ছে মানবাধিকার ও উন্নয়নের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। এটার মধ্যে একটা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা যদি 5 নম্বরতে না বসে তো 2 নম্বরতেও আসতে পারে, 2 নম্বরে দুটো পয়েন্ট লেখা যাবে। তারপরে এখানে আমরা প্রথম পয়েন্ট, দ্বিতীয়, তৃতীয়ত 3টে পয়েন্ট আমরা আলোচনা করেছি, তাই এটা 5 নম্বরের জন্য যথেষ্ট। এরপর যেটা আসছে 5 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। রাজ্য মানবাধিকার কমিশনের গঠন, এটা এই গঠন যে পার্ট আসছে এটা কিন্তু 2 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে। সেক্ষেত্রে শুধুমাত্র গঠনের যে অংশটা সেটা লিখতে হবে। এছাড়াও SHRC এর ফুল ফর্ম আসতে পারে, স্টেট হিউম্যান রাইটস কমিশন, SHRC এর ফুল ফর্ম, ঠিক আছে? আর এটা এরপর হচ্ছে তাদের SHRC আমাদের রাজ্য মানবাধিকার কমিশনের কী কী কাজ সেটা আমরা আলোচনা করেছি 5টা পয়েন্ট দিয়ে। তো এটা যদি 5 নম্বরের আসছে দুরকমভাবেই আসতে পারে, শুধু গঠন লিখতে বলা হতে পারে, বা শুধু কাজ লিখতে বলা হতে পারে, বা দুটোই লিখতে বলা হতে পারে। সেক্ষেত্রে গঠনটা লিখে তোমাদের সুবিধা মতো মিনিমাম 3টে পয়েন্ট লিখলেও কাজ চলবে, ঠিক আছে? এখানে আমরা 6টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। এবার যেটা আসছে সেটা হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন বা NHRC কি একটি স্বায়ত্তশাসিত সংস্থা, সে সম্পর্কে আলোচনা করো। এখানে যে NHRC এটার ফুল ফর্ম হিসেবে আসতে পারে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, ঠিক আছে? এবার আমি চলে যাচ্ছি যে স্বায়ত্তশাসিত সংস্থা কি না, সেটা উত্তরে আমরা দুটো ভাগ লিখব। একটা হচ্ছে স্বায়ত্তশাসনের পক্ষে চুক্তি বা পক্ষের দিকগুলি, আর একটা হচ্ছে স্বায়ত্তশাসনের বিপক্ষে চুক্তি বা এর সীমাবদ্ধতা ও নিয়ন্ত্রণের দিকগুলি, ঠিক আছে? এই দুটোই তোমাদের লিখতে হবে। যদি মনে হয় যে এটা বড় হয়ে যাচ্ছে সেক্ষেত্রে প্রথম ক্ষেত্রে 2টো পয়েন্ট দিতে পারো, আর তারপরে বিপক্ষে 2টো পয়েন্ট লিখতে পারো। সেই সিদ্ধান্ত হিসেবে তোমরা বাকি যে পার্টটা আছে সেটা লিখে দেবে। এরপর আসছে 7 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কাঠামো ও প্রধান সীমাবদ্ধতাগুলি ব্যাখ্যা করো। এই জাতীয় মানবাধিকার কমিশনের উপর বড় প্রশ্ন কিন্তু 10 নম্বর যে প্রশ্নের সাজেশন সেখানেও আছে, তাই তোমরা দুটো পার্টটা মিলিয়ে দেখে নেবে, ঠিক আছে? এখানে দিয়েছি 5 নম্বর 10 নম্বর দুটো দিয়ে দিয়েছি, কারণ এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক।
এছাড়াও এর যেমন গঠন কাঠামো, প্রধান সীমাবদ্ধতা, স্বায়ত্তশাসিত সংস্থার পক্ষে চুক্তি, বিপক্ষে চুক্তি, এগুলো বিভিন্ন পার্ট আসছে। এগুলো 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বর যে কোনোটাতেই আসতে পারে। তাই এগুলো রেডি করে রাখাটা অবশ্যই জরুরি। যাই হোক, আমরা জাতীয় মানবাধিকার কমিশনের গঠন কাঠামো লিখেছি, ঠিক আছে। এখানে একজন চেয়ারপারসন, কিছুজন সদস্য থাকছেন, আর পদাধিকারাবলী কিছুজন সদস্য থাকছেন, ঠিক আছে। এরপর আমরা যাচ্ছি প্রধান সীমাবদ্ধতা সম্পর্কে, অর্থাৎ তার কাজের যে তার যে পাওয়ার, সেই পাওয়ারের যে কিছু সীমাবদ্ধতা আছে সেগুলো সম্পর্কে। এখানে কিন্তু আগে যে স্বায়ত্তশাসিত সংস্থা কি না সেটার সাথে এই সীমাবদ্ধতা পার্টটা কিন্তু সে মিলিয়ে যাচ্ছে, যাতে আমাদের সুবিধা মতো এটা করবে। এরপর আসছে ভারতের কত নম্বর, 8 নম্বর প্রশ্ন। এরপর 8 নম্বর প্রশ্নতে আসছে ভারতের নাগরিক ও রাজনৈতিক অধিকারের বর্তমান অবস্থার সংক্ষেপে আলোচনা করো। তাহলে ভারতের নাগরিক ও রাজনৈতিক অধিকারের বর্তমান অবস্থা। এখানে আমরা ইতিবাচক দিকের পাশাপাশি চ্যালেঞ্জ বা দুর্বলতাগুলো আলোচনা করেছি। 5 নম্বর প্রশ্নের জন্য 3টে দুর্বলতা এবং ইতিবাচক দিক এটা যথেষ্ট আছে, ঠিক আছে। এরপর যেটা আসছে যে ভারতের মানবাধিকার লঙ্ঘনের প্রতিকারে বিচার বিভাগের ভূমিকা লেখ। এখানে বিচার বিভাগ বলতে দেশের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, ঠিক আছে। তো এটাতে ভাবা হয়েছে। এখন এখানে মূল আলোচনাতে তোমরা দেখতে পাচ্ছ যে রিট পিস, ঠিক আছে। এখানে রিটের কথা লেখা আছে, এছাড়া হচ্ছে জনস্বার্থ মামলার কথা। তো জনস্বার্থ মামলা বা PIL এর পূর্ণরূপ কী, এটা কিন্তু 2 নম্বর প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। আর আমাদের 2 নম্বর প্রশ্নের যে সাজেশন আছে সেখানে কিন্তু এই প্রশ্নের এসে কিন্তু আমি ইনক্লুড করে দিয়েছি, ঠিক আছে। এরপর আসছে উপসংহার যা হয়েছে। এরপর আমার 10 নম্বর প্রশ্নে চলে আসছে, সেটা হচ্ছে জুভেনাইল জাস্টিস, ঠিক আছে। তো যারা এই জুভেনাইল জাস্টিস যে ব্যবস্থা সিস্টেম, এটার মূল উদ্দেশ্য আর গুরুত্ব, এটা কিন্তু 5 নম্বর প্লাস 5 নম্বর হিসেবে আসতে পারে বা ছোটো একসাথে আসতে পারে। সেক্ষেত্রে মূল উদ্দেশ্য হচ্ছে পয়েন্টগুলো দেওয়া আছে 4টা পয়েন্ট, সেটা কমিয়ে তুমি 2টো পয়েন্ট লিখে দিতে পারো তোমরা। আর গুরুত্বের ক্ষেত্রেও কিছু পয়েন্টগুলো কমিয়ে 2টো পয়েন্ট মিনিমাম লিখে দিতে পারো। আর যদি 5 নম্বরের প্রশ্ন আছে সেক্ষেত্রে যেসব পয়েন্ট এখানে লেখা আছে সবগুলো পয়েন্টই আলাদাভাবে উল্লেখ করতে পারে। যদি গুরুত্ব লেখে আসে তাহলে এখানে 4টা পয়েন্ট দেওয়া হয়েছে, 4টা পয়েন্টই লিখে দেবে। এরপর 11 নম্বর প্রশ্নতে আসছে স্বাস্থ্যের অধিকার, রাইট টু হেলথ, এর মূল উদ্দেশ্য আর বর্তমান প্রাসঙ্গিকতা, ঠিক আছে। এই রাইট টু হেলথের মূল উদ্দেশ্য এবং বর্তমান প্রাসঙ্গিকতা। মূল উদ্দেশ্যে আমরা 4টা পয়েন্ট ইনক্লুড করেছি। আমাদের শুধুমাত্র রাইট টু হেলথের মূল উদ্দেশ্য কি এরকমভাবে যদি 5 নম্বরের প্রশ্ন আসে সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র এই 4টে যে পয়েন্ট আছে সেটা লিখে দেবে, সেটাই যথেষ্ট। আর বর্তমান প্রাসঙ্গিকতার ক্ষেত্রে যদি শুধু 5 নম্বরের প্রশ্ন দিই সেক্ষেত্রে বর্তমান প্রাসঙ্গিকতার এই যে পার্টটা এটা কিন্তু লিখে আসবে। অবশ্যই এটা একটু ঘুরিয়ে কোভিড-19 প্রসঙ্গে বা প্রেক্ষাপটে বিষয়টা আলোচনা করতে বলা হতে পারে, সেক্ষেত্রে এটা লিখলেই চলবে। আর 12 নম্বর প্রশ্ন আছে যে স্বাস্থ্যের অধিকারকে একটি মৌলিক অধিকার হিসেবে কেন গণ্য করা হয়। স্বাস্থ্যের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে গণ্য করার কারণ, ঠিক আছে। এটা হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। এখানে আমরা 4টা পয়েন্ট আলোচনা করেছি, 4টা পয়েন্ট প্রথমে আছে আর শেষে একটা টোটাল 5টা পয়েন্ট লেখা আছে। তোমাদের এটা যদি কারো বড় বড় মনে হয় সেক্ষেত্রে মিনিমাম 3টে পয়েন্ট লিখলেও যথেষ্ট, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের প্রায় 11টার মতো প্রশ্ন, 12টার মতো প্রশ্ন দিয়েছি, কিন্তু 12টার মতো প্রশ্নের মধ্যে বেশ কিছু প্রশ্ন আছে, প্রায় 4টার মতো প্রশ্ন যেগুলো ইতিমধ্যে 10 নম্বরের প্রশ্নের ক্ষেত্রেও আছে। তাহলে সব মিলিয়ে 10 নম্বরের 10টা সাজেশন আর এই 5 নম্বরের 12টা সাজেশন, টোটাল হচ্ছে 22টা সাজেশন। কিন্তু যদি রিপিট করে প্রশ্নগুলো বাদ দেওয়া হয় সেক্ষেত্রে প্রায় 10 নম্বরে 10টা সাজেশন হবে আর 5 নম্বরে প্রায় 8 থেকে 9টে সাজেশন হচ্ছে, অর্থাৎ প্রায় 18টার মতো, ঠিক আছে। আশা করি এটা খুব বেশি নয়। তাহলে এটা ছিল আমাদের এখন 5 নম্বরের সাজেশন। এরপর একটা কথা বলতেছি, যদি কারো
নোটসগুলো লিখতে যদি অসুবিধা হয় তাহলে তোমরা আমাদের এখানে আমাদের ডিসক্রিপশন বক্সতে আমাদের ইমেল আইডি দেওয়া আছে, সেটা হচ্ছে info@polity.in info@politics.in অর্থাৎ আমাদের ওয়েবসাইটের যে ঠিকানা politics.in যে ঠিকানা, এটার আগে info@এড করে দিলেই আমাদের ইমেলের ঠিকানাটা তৈরি হয়ে যাচ্ছে। সেখানে আপনার মেল করে দিয়ে সেখানে আমি পিডিএফটা পাঠিয়ে দেবো। তো অবশ্যই সেটা করার আগেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং চ্যানেলের কমেন্ট বক্সতে কমেন্ট করে জানিয়ে দেবে, ঠিক আছে। এরপর আমি শেষে কিছু কথা বলতে চাই, সেটা আবার রিপিট করছি। সেটা হচ্ছে 2 নম্বরে যে সম্পূর্ণ সাজেশন সেটা আমাদের ওয়েবসাইটতে আপলোড করা হয়ে গেছে। 10 নম্বর যে সাজেশন এবং তার প্রশ্ন উত্তর সহ আমাদের একটা ভিডিও বানানো হয়েছে, সেখানে দেওয়া হয়েছে। আর বাকি যেটা আসছে এটা 5 নম্বরের সেটা আমরা আপলোড করে দিয়েছি ডেসক্রিপশন বক্সতে। আমরা 2 নম্বরের সাজেশনের ডাইরেক্ট ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপর আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের বিভিন্ন মাধ্যম আছে। সেটা প্রথমত হচ্ছে আমাদের একটা প্রধান মাধ্যম হচ্ছে ওয়েবসাইট, সেটা হচ্ছে politics.in। এখানে তোমরা শুধুমাত্র সাজেশন নয় বরং এমনি আগের বছরের প্রশ্নপত্রগুলোর প্রশ্ন উত্তর পেয়ে যাবে। এছাড়াও এখানে সিলেবাস, বিভিন্ন ইউনিভার্সিটির সিলেবাসও আপলোড করা হয়েছে। আরেকটা হচ্ছে আমাদের ইউটিউবের অ্যাড্রেস হচ্ছে politics অনলাইন। ইউটিউব থেকে তোমাদের এই পুরোটা লিখতে হবে, এর থেকে শুরু করে politics অনলাইন, এটা পুরোটা লিখলে ইউটিউবতে আমাদের চ্যানেলটা চলে আসবে। আর ফেসবুকে হচ্ছে politics আমাদের পেজের নাম। যাই হোক, অর্থাৎ নিয়মিত স্টাডি মেটেরিয়ালস আর পরীক্ষার আপডেটের জন্য আমাদের ওয়েবসাইটটা অবশ্যই ফলো করে রাখো। আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যদি কিছু সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাও, আমরা চেষ্টা করব তোমাদের সর্বতভাবে সাহায্য করার জন্য। তাহলে আজকে এত দূরে থাক, আমাদের দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় যে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও, ঠিক আছে। ধন্যবাদ।